যে তারেক রহমান তার প্রথম সফরেই কিন্তু আন্তর্জাতিকভাবে একটা বিতর্কের মুখে পড়ে গেলেন। কেন? কারণ হলো এই আমিনুল ইসলাম নরের সাথে তারেক রহমানের দেখা হয়েছে, কথা হয়েছে। ব্লুমবার্গের দাবি তারেক রহমান আমিনুল ইসলাম নর, এই বিতর্কিত আমিনুল ইসলাম নর, তারা যাকে ইয়া বলে মানব পাচার বলে, তার সাথে জড়িত একজন ব্যক্তির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, না প্রবাসী বাংলাদেশিদের সাথে তারেক রহমানের একটা মিটিং ছিল। সেইখানে সেইখানে যেটা হয়েছে, সেখানে আনশিডিউলড ভাবে গিয়েছিল মালয়েশিয়ার হিউম্যান রিসোর্সের মিনিস্টার রমানন হিউম্যান রিসোর্সেস মিনিস্টারও কিন্তু সেখানে আনশিডিউল্ড একটা মিটিং গেছে। সেইখানেই কিন্তু ওই আনশিডিউল্ড বৈঠকটাতে ইয়াতে এই আমিনুল ইসলাম নর ছিল বলে ব্লুমবার্গ দাবি করছে, এবং সেটাকে এখন সাপোর্ট করতেছে হলো দি এইজ মালয়েশিয়া, দ্য এইজ সিঙ্গাপুর, দ্য স্ট্রেট টাইমস মালয়েশিয়া, এরাও কিন্তু এখন এটা দাবি করতেছে না, হ্যাঁ দিস ইজ ট্রু। ব্লুমবার্গের মতো একটা গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম আজকে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি রিপোর্ট করেছে, যেটি আমাদের এখানে আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়েছে। কেউ কেউ এটা নিয়ে আবার কথা বলছেন, নানা জায়গায় নানা রকম আলোচনা হচ্ছে। আপনি রিপোর্টটা নিশ্চয়ই দেখেছেন, আপনার নজরে আসছে নিশ্চয়ই। যদি একটু শোনা যায় আসলে কি ঘটনাটা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে এমন একটা সাবজেক্টে আমাকে কথা বলতেছেন, যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম একটা বক্তব্য ছাপা হয়েছে। তো বক্তব্য মানে কি, একটা রিপোর্ট ছাপা হয়েছে, যে রিপোর্টটা আসলে শুধু ব্লুমবার্গ না, এইটা ব্লুমবার্গে ছাপা হওয়ার পরে এই রিপোর্ট আবার এজ মালয়েশিয়া, এজ সিঙ্গাপুর, দি স্ট্রেট টাইমস, বিভিন্ন জায়গায় কিন্তু এই ব্লুমবার্গকে উদ্ধৃত করে কিন্তু আলাদা আলাদা রিপোর্ট ছাপা হয়েছে। এটা হলো আমিনুল ইসলাম নর নামে, উনি একজন ব্যক্তি, যিনি উনি মালয়েশিয়ার নাগরিক কিন্তু বাংলাদেশি বর্ণ। আমিনুল ইসলাম নর, উনি কিন্তু একটা দাতুক সিরি আমিনুল ইসলাম নর, আসলে নূর হবে আর কি, কিন্তু ওরা নর লেখে, আমিনুল ইসলাম নর, বা উনি স্পেলটা এইভাবে করেন। তো আমিনুল ইসলাম নর হলো বেস্টিনেট নামে একটা কি বলে সিস্টেম করেন, সিস্টেমের একটা কি বলে কি বলে মানব করে কি, শ্রমিকদেরকে যে চাকরি টাকরি দেয় এরকম, মানে হিউম্যান রিসোর্সের উপরে, মানে মানব সম্পদের উপরে উনি একটা সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যারের ব্যবসা করেন, এটা হলো বেস্টিনেট। এই বেস্টিনেটের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে বাংলাদেশে। বেস্টিনেট তাদের সফটওয়্যার ব্যবহার করে এমনভাবে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে মালয়েশিয়াতে নেয়, যে বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন ভুয়া তথ্য, তারপর তাদের বাড়তি টাকা পয়সা সব কিছু, এবং পরবর্তীতে যে ওই দেশে গিয়ে ওদেরকে ভুল ইনফরমেশন দেওয়া থেকে শুরু করে এমন এমন ইনফরমেশন দেয়, লুক্রেটিভ ইনফরমেশন দেয়, যাতে মানুষ ঝাঁপায় পড়ে আর কি মালয়েশিয়া যাওয়ার জন্য। তো এই জিনিসটা যখন অভিযোগ বাংলাদেশে আসছে, বাংলাদেশ কিন্তু এটা ইনভেস্টিগেট করছিল 2024-এ। তো এই আমিনুল ইসলাম নর সম্পর্কে বাংলাদেশ যখন দেখতে পেয়েছে আমাদের অনেক শ্রমিক তার এই বেস্টিনেটের পাল্লায় পড়ে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্বশান্ত হয়েছে, চাকরি পায় নাই, গেছে, তারপরে যে পরিমাণ বেতন দেওয়ার কথা সেটা দেয় না, মানে সব রকমের এই বেস্টিনেটের মাধ্যমে এক ধরনের প্রতারণার কথা উঠে। এখনো এটা প্রুভ না, বাট বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে এই আমিনুল ইসলাম নর সম্পর্কে, যে 24 সালে বাংলাদেশ কিন্তু মালয়েশিয়ার কাছে তাকে চাইছিল, মানে ফেরত চাইছিল, যে তাকে ফেরত পাঠাও, সে বাংলাদেশের নাগরিক, কারণ সে আসলে বাংলাদেশি বর্ন মালয়েশিয়ার নাগরিক, সে বাংলাদেশেরও নাগরিক। তো সেই হিসাবে বাংলাদেশ তাকে চেয়েছে, যেটা মালয়েশিয়া সরকার রিসেন্টলি, মানে এই ব্লুমবার্গ যখন রিপোর্ট করে, ব্লুমবার্গ কিন্তু যোগাযোগ করেছিল মালয়েশিয়ার সাথে, যে তখন মালয়েশিয়া অস্বীকার করেছে যে বাংলাদেশের এরকম কোনো রিকোয়েস্ট তারা পায়নি। তো এখন পর্যন্ত তাদের কাছে পায় না, মানে কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি। কিন্তু এটা ব্লুমবার্গ বলছে বাংলাদেশ 2024 সালে কিন্তু তাকে এক্সট্রাডিশনের জন্য আবেদন করেছিল। কেন আবেদন করেছে? ব্লুমবার্গ তখন বলছে যে ব্যাপক মানব পাচারের সাথে সে সম্পর্কিত, এবং মানুষ সর্বশান্ত হওয়ার সাথে সম্পর্কিত এই ব্যক্তি। সে একজন আন্তর্জাতিকভাবে সে মানব পাচারের সাথে তার সম্পৃক্ততা আছে, এবং আসলে উনি মানব পাচার বলতে ব্লুমবার্গ যেটা বোঝাচ্ছে, যে আদম ব্যবসাটাকে যেটা বলছে, আদম ব্যবসাকে তারা ওই দৃষ্টিভঙ্গিতে দেখছে,
যে তিনি এমন 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 একটা সিস্টেম ইয়ে করছেন যে, এবং মালয়েশিয়ার যে শ্রমবাজার, এই শ্রমবাজার যে ব্যাপক দুর্নীতির মধ্যে আছে, এটা নিয়ে ব্লুমবার্গ কিন্তু এপ্রিলও একটা রিপোর্ট করেছিল, এই লাস্ট এপ্রিলও রিপোর্ট করেছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কিন্তু ব্লুমবার্গ ব্যাপক ইনভেস্টিগেশন করে কিন্তু ওইসব হয়েছে যে এই শ্রমবাজার কতটা করাপ্টেড। এটা শুধুমাত্র যে বাংলাদেশি শ্রমিকরা যে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা এরকম না, আন্তর্জাতিক অন্যান্য দেশ থেকে যে শ্রমিকরা আসে সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কিন্তু ইনডেপথ একটা রিপোর্ট করেছে এপ্রিল এর দিকে যে মালয়েশিয়ার শ্রমবাজার কি পরিমাণ করাপ্ট, যে ওখানে শ্রমিকরা সর্বশান্ত হচ্ছে, শুধু বাংলাদেশ নিয়ে না। কিন্তু বাংলাদেশে কোনো উল্লেখ ছিল যে বাংলাদেশের শ্রমিকরা, এবং সেখানে উল্লেখ ছিল বাংলাদেশ এই ব্যাপারে কিন্তু 2024-এই কিন্তু এই আমিনুল ইসলাম নরকে বা নূর, ওরা নর এনওয়ার দিয়ে লিখতেছে যে সে এই এই স্ক্যামের সাথে জড়িত, এবং তার বেস্টিনের যে ইয়েটা সফটওয়্যার বা বেস্টিনের মধ্যে যে এই ইয়েটা করেন সেটা এটার সাথে জড়িত। এবং ব্লুমবার্গ এটাও বলেছিল তখন যে এইটা বাতিল করার দিকে গিয়েছিল মালয়েশিয়া সরকার, যে এটা থাকবে না, আবার নতুন সফটওয়্যার আনা হবে, এরকম একটা কথা ছিল। কি সফটওয়্যার সেটা আমি এক্স্যাক্টলি ওই সময় যেহেতু রিপোর্টটা পড়ে না সেটা, কিন্তু এইটা বলা হয়েছে যে তারা নতুন সফটওয়্যার, মালয়েশিয়ার নতুন সফটওয়্যারে যাবে এই যে মানব পাচার বা মানুষের যে শ্রমবাজারে যে কি বলে শ্রমবাজারের যে দুর্নীতি, এগুলো দূর করার জন্য। এবং সেখানে ব্লুমবার্গ এটাও এই আমিনুল ইসলাম নরের কথা উল্লেখ করছিল যে তার সিস্টেমটাও একই রকমের। সেখানে যখন সিদ্ধান্ত হয়েছিল মালয়েশিয়া যে তারা এইসব যেসব করাপ্ট সিস্টেম আছে এগুলা বদলে দিয়ে একটা নতুন সিস্টেমে যাবে, সেই নতুন সিস্টেমের একটা ওদের দেশীয় নাম আছে। তো সেই নতুন সিস্টেমে যাওয়ার ব্যাপারটা আনোয়ার ইব্রাহিম সরকার এই কিছুদিন আগে বাতিল করেছে। তো আনোয়ার ইব্রাহিম সরকার, আনোয়ার ইব্রাহিম সরকার আর কি। তো আনোয়ার ইব্রাহিমের দপ্তরের সাথে তারা যোগাযোগ করেছিল, যোগাযোগ করার পরে আনোয়ার ইব্রাহিম নিজেই একটা কমেন্ট করেছিলেন। তখন তাকে যখন মালয়েশিয়াতে এরকম প্রশ্ন করা হয় যে আপনি আবার সেই পুরনো সিস্টেমে যাচ্ছেন কেন, তখন আনোয়ার ইব্রাহিম বলেছিলেন যে আমরা পুরনো সিস্টেম বদলাতে গিয়ে যদি এটা মনোপলি করতে দিতে চাই না, আমরা এটা যেন অনেকের হাতে থাকে, অনেকেই যেন এই ব্যবসাতে সম্পৃক্ত, একটা কি বলে দানবের হাতে এক দানবের হাতে আমরা পড়তে চাই না, অনেক দানব কাজ করুক, তাহলে এক কোনটা ভালো কোনটা খারাপ এটার মধ্যে যাবে। আনোয়ার ইব্রাহিমের যুক্তিটা হলো এটা মনোপলি যেন না হয়, যেই সিস্টেমটা তারা নেয়ার কথা ছিল সেই সিস্টেমে কিন্তু মনোপলি হয়ে যেত, অনেক ব্যবসায়ী আদম ব্যবসার সাথে সম্পৃক্ত অনেকজন থাকতো না সেখানে। এই যে আমিনুল ইসলাম নর এও বাদ পড়তো। তো আমার বক্তব্য হলো যে না, আমি একক কারো হাতে দেবো না যে পুরো দুর্নীতি একক হাতে চলে যায়, সুতরাং আমি কিন্তু আবার পুরনো সিস্টেমগুলোকে রিভাইভ করতেছে। এবং এই সিদ্ধান্ত নেয়ার পরে ব্লুমবার্গ এই রিপোর্টটা করে যে মালয়েশিয়ার শ্রমবাজার যে করাপশনে ছিল সে করাপশনেই থেকে গেছে, কারণ আনোয়ার ইব্রাহিম সরকার আবারও সেই পুরনো সিস্টেমগুলো, যে সিস্টেমগুলি পুরো শ্রমবাজারকে করাপশনের মধ্যে এবং শ্রমিকদেরকে বিপদে ফেলতেছে, শ্রমিকদের মানে উপর বাড়তি যে টাকা পয়সা দেওয়া, যা চাকরি না পাওয়া, চাকরি পেলেও কম বেতনে চাকরি পাওয়া, এই যে এগুলো চলতেছিল এটা আবার অব্যাহত হবে, এটা তারা রিপোর্ট করছিল। এখন আবার এই ইয়েটা আসছে হইলো ব্লুমবার্গ আবারও এটা পিক করার কারণটা হলো এটাই হলো আমাদের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এবং তারেক রহমানের জন্য দুর্ভাগ্য যে তারেক রহমান তার প্রথম সফরেই কিন্তু আন্তর্জাতিকভাবে একটা বিতর্কের মুখে পড়ে গেলেন। কেন? কারণ হলো এই আমিনুল ইসলাম নরের সাথে তারেক রহমানের দেখা হয়েছে, কথা হয়েছে। ব্লুমবার্গের দাবি তারেক রহমান আমিনুল ইসলাম নর, এই বিতর্কিত আমিনুল ইসলাম নর, তারা যাকে বলে মানব পাচার বলে, তার সাথে জড়িত একজন ব্যক্তির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, এই হলো তাদের ইয়ে। এবং ব্লুমবার্গের যে হেডলাইনটা সেটা যদি আমি একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্লুমবার্গ যে হেডলাইন করছে, বাংলাদেশ পিএম মেট লেবার টাইকুন আমিন অন মালয়েশিয়া ট্রিপ। বাংলাদেশ লেবার টাইকুন তাকে বোঝা হয়নি, সে লেবারদের বিশাল ব্যবসা করে শ্রমিকদের, এরকম টাইকুন আমিনের সাথে মালয়েশিয়া ট্রিপ দেখা করেছে। ব্লুমবার্গ কিন্তু বাংলাদেশের সাথে যোগাযোগ করেছে এই ব্যাপারে, এবং এই সফরকালীন সময়ে তারেক রহমানের সাথে তার যে উপদেষ্টা ছিলেন তার সাথে ওনারা যোগাযোগ করেছে। তারা যোগাযোগ করার পরে ব্লুমবার্গ জিজ্ঞেস করছে তাকে যে এরকম একটা মিটিং হয়েছে, তখন তারেক রহমান বলছে যে ওই উপদেষ্টা বলছেন ওইখানে তো অনেকেই ছিল,
তো অনেকের সাথে বৈঠক হয়েছে, নির্দিষ্ট কারোর সাথে আমাদের প্রধানমন্ত্রী বৈঠক করে নাই। কিন্তু ব্লুমবার্গ দাবি করছে যে না, উনি মিটিং করেছেন। হ্যাঁ, আসলে ওখানে যে মালয়েশিয়া প্যালেসে যেটা, হ্যাঁ, মালয়েশিয়া কুয়ালালামপুর প্যালেসে, মালয়েশিয়ান প্যালেসে যেখানে যে গ্যাদারিংটা হয়, সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে তারেক রহমানের একটা মিটিং ছিল। সেইখানে সেইখানে যেটা হয়েছে, সেখানে আনশিডিউল্ড ভাবে গিয়েছিল মালয়েশিয়ার হিউম্যান রিসোর্সের মিনিস্টার রমানন হিউম্যান রিসোর্সেস মিনিস্টারও কিন্তু সেখানে আনশিডিউল্ড একটা মিটিং গেছে। সেইখানেই কিন্তু ওই আনশিডিউল্ড বৈঠকটাতে ইয়াতে এই আমিনুল ইসলাম নর ছিল বলে ব্লুমবার্গ দাবি করছে, এবং সেটাকে এখন সাপোর্ট করতেছে হলো দি এইজ মালয়েশিয়া, দ্য এইজ সিঙ্গাপুর, দ্য স্ট্রেট টাইমস মালয়েশিয়া, এরাও কিন্তু এখন এটা দাবি করতেছে না, হ্যাঁ দিস ইজ ট্রু, যে তারেক রহমানের সাথে মিটিং আছে। এবং তারা যেটা বলতে চাচ্ছে যে তার ইয়াকে তারেক রহমানের সাথে যে মিটিংগুলো হয়েছে, যে মালয়েশিয়া যে 2024 সালে ওই যেসব তদন্তের সময় 2024-এর যে ঘটনা আমিনুল ইসলাম নরকে বাংলাদেশ ফেরত চেয়েছিল, সেই সময় এই 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 ওই ওই সময়টা মানে এমন একটা মানে ঘটনা পরিস্থিতি তৈরি হয় যে মালয়েশিয়া শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়। এবার মালয়েশিয়া কিন্তু তারেক রহমানকে কিন্তু সেটা আবার খোলার জন্য ইয়ে করছে, এবং সেটা নাকি খুব সম্ভবত ওপেন হয়েছে। কিন্তু বেস্টিনেটের মাধ্যমে যদি এটা হয়, তাইলে ইয়ের বক্তব্য হলো, ব্লুমবার্গের বক্তব্য হলো আবার আবার বাংলাদেশের এই শ্রমিকদের নিয়ে করাপশন, আবার সেইটার সাথে জড়িত হয়ে পড়েছেন আমাদের প্রধানমন্ত্রী, যে আদম ব্যবসাতে যে দুর্নীতিগুলো হচ্ছে, সেই দুর্নীতির অন্যতম টাইকুন যে আমিনুল ইসলাম নরের সাথে উনি বৈঠক করে তাতে জড়ালেন। এখন কেন তারেক রহমান মিটিং করেছেন, আদৌ ওনার দপ্তর থেকে কোনটা প্রকাশ করা হবে, কিন্তু এরা কিন্তু এটা দাবি করছে যে নাও দ্য মিটিং ওয়াজ দেয়ার, এবং সেখানে মিটিং হয়েছে। এখন এটা প্রধানমন্ত্রীর দপ্তরের বা প্রধান সেই সময় ভিজিট করেছেন, এরকম একটা উপদেষ্টা যেটা বলতে চাচ্ছেন, তার সাথে অনেকের মিটিং হয়েছে। এখন উনি কোনো স্পেসিফিক কারোর সাথে মিটিং করতে যান নাই। কিন্তু কথা হচ্ছে যে যাকে বাংলাদেশ বিচারের জন্য বাংলাদেশে ফেরত পেয়েছিল, যাকে, তার সাথে কি আমাদের প্রধানমন্ত্রীর এরকম অসাবধানতা বশতও যদি দেখা হয়ে থাকে, এটা তো আন্তর্জাতিক নিউজ হয়েছে। এবং এটাই দুর্ভাগ্যজনক যে তারেক রহমান মাত্র ক্ষমতায় আসার মাত্র 5 মাসের মাথায় এরকম একটা আন্তর্জাতিক বিতর্কে পড়ে গেলেন, যেটা মালয়েশিয়াতে উনি এখন আলোচিত ব্যক্তি হয়ে গেলেন। এই যে পত্রিকায় এত বড় করে নিউজ হচ্ছে যে উনি এই লোকদের সাথে বৈঠক করেছেন। আরেকটা হলো যে শুধু শুধু মালয়েশিয়া না, মালয়েশিয়া ছাড়িয়ে এশিয়া ছাড়িয়ে উনি আমেরিকা পর্যন্ত ওনাকে নিয়ে এখন প্রশ্ন তুললো যে তারেক রহমান এরকম একটা বিতর্কিত লোকের সাথে কিভাবে মিটিং করলো। এবং তারা এই প্রশ্নে ব্লুমবার্গ, আমেরিকা বেশ, আপনি নিশ্চয়ই ব্লুমবার্গ জানেন, ব্লুমবার্গ একজন বিখ্যাত ধনী লোক, তার নামে কিন্তু এই প্রতিষ্ঠানটা। সেই ব্লুমবার্গ কিন্তু এই ধরনের অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে, যে রিপোর্টগুলি হলো ইন্টারন্যাশনালি খুব রিপোর্টেড হয়। এটাও সেটা এরকম বলা হচ্ছে যে তারেক রহমান আসলে বিতর্ক, মানে ব্লুমবার্গের রিপোর্টের কারণে ইন্টারন্যাশনাল, মানে কি আমেরিকানদের কাছেও কিন্তু তারেক রহমান একটা 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 মানে কি বলে ইমেজ সংকটে পড়লেন, যেটা আমি যেটা বললাম, যে এটা তারেক রহমানের জন্য একটা বড় ধরনের ধাক্কা, যে তার প্রথম সফরেই তিনি একটা ইমেজ সংকটে পড়ে গেলেন। একদম নিশ্চয়ই, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন যে এরকম কোনো বৈঠক নেই, তারপরও এরকম একটা রিপোর্ট হওয়ার পরে না এরকম কোনো বৈঠক উনি বলেন না, বহুজনের সাথে উনি বৈঠক করছেন, কিন্তু এই ব্যক্তির সাথে মিটিং করছেন কিনা তারা জানেন না, বা এই ব্যক্তির সাথে তার দেখা হয়েছে কিনা। কিন্তু অনেক লোক ছিল, অনেকের সাথে ওনার দেখা হয়েছে, অনেকের সাথে উনি কথা বলেছেন। কিন্তু নিশ্চয়ই এরকম একটা রিপোর্ট হওয়ার পর নিশ্চয়ই এখন আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় বা তার উপদেষ্টারা কথা বলবেন, কোনো বিবৃতিও দেবেন নিশ্চয়ই, আশা করা যায়। কিন্তু এইটা তো শুধু তারেক রহমানের ইমেজকেই প্রশ্নবিদ্ধ করলো, নাকি বাংলাদেশকেও প্রশ্নবিদ্ধ? তারেক রহমানের ইমেজ আর বাংলাদেশের ইমেজ তো এখন সমান তারে চলতেছে। এটা তো আলাদা কোনো ইমেজ না এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ এখানে যে ইয়ের বক্তব্যটা হলো, মানে ব্লুমবার্গের বক্তব্যটাও একটু ব্লুমবার্গ, স্ট্রেট টাইমস, এরা একটা কথাই বলতে যাচ্ছে যে দেশটা এরকম একজন আদম পাচারের সাথে সম্পর্কিত একজন ব্যক্তিকে নিজের দেশে বিচারের জন্য ফেরত চেয়েছিল, তদন্তের জন্য ফেরত চাইছে, তাকে ধরে দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারকে
ইয়ে চাইছে, সাহায্য চেয়েছিল, বাংলাদেশের সরকারকে অনুরোধ করেছিল তাকে যেন এক্সট্রাডিট করে, তারা যেন ফেরত পাঠায়। সেই সেই লোকের সাথে কি করে বাংলাদেশের 1 নম্বর লোক যিনি যিনি প্রাইম মিনিস্টার তিনি কি করে তার সাথে করেন, এইটা হলো মেইন প্রশ্নটা কিন্তু। এবং এই মেইন আপনি দেখবেন যে এটা ডালপালা গজাবে, এটা হলো প্রশ্নটা এখন তুলল। এই প্রশ্ন তোলার পরে এখন এই আমিনুল ইসলাম নরের সকল অপকর্ম, আরো কত অপকর্ম আছে সেগুলো বের হবে, এবং যতগুলি অপকর্ম আছে সবগুলোর সাথে কিন্তু তারেক রহমানের নামটা চলে আসবে সবগুলো। এটি হলো দুর্ভাগ্য। তারেক রহমান কিন্তু দেখেন আপনি, এই যে হাওয়া ভবন, আপনি হাওয়া ভবনের ভেতরে যত লোকজন ছিল, প্রত্যেকেই বলা হতো যে তারা, কিন্তু হাওয়া ভবনের তো কিছু ভালো লোকও ছিল। কিন্তু আজকে কি দাঁড়াইছেটা কি, যে তারেক রহমানকে ভালো পথে রাখার জন্য তো কিছু ভালো লোকও গেছিল, খালেদা জিয়ার নিজের লোকও তো ওখানে ছিল, কিন্তু আজকে সেই হাওয়া ভবনের কর্মচারী হিসেবে যখন এখন কেউ হাওয়া ভবন উল্লেখ করে না যে আমি ওখানে কাজ করছি, আমি হাওয়া ভবনের সাথে কেউ বলে শুনছেন আপনি, আপনার পরিচিত বহুজন কিন্তু হাওয়া ভবনের সাথে যেটা আসলে কোনো মানে করাপশনের সাথে ইনভলভ ছিল না অনেকে, কিন্তু কেউ কিন্তু এখন হাওয়া ভবন বলে না। এটা কারণটা কি? কারণ হলো ওই যে একটা ইমেজ তৈরি হয়ে যায়। এখন ব্লুমবার্গের রিপোর্টের কারণে আরো 3টা পত্রিকায় যে রিপোর্ট হইলো, আপনি ইমেজ সংকট না এটা? মালয়েশিয়ার পত্রিকাতে রিপোর্ট হলো, সিঙ্গাপুরের পত্রিকায় রিপোর্ট, মানুষের 2টা পত্রিকা, সিঙ্গাপুরের একটা পত্রিকায় রিপোর্ট হয়, এবং এটা তো এক্সপ্যান্ড করবে। এখন এই আমিনুল ইসলাম নর যত জায়গায় যাবে এটা সে এখন থাকবে হলো ইয়ের মধ্যে, দূরবীনের মধ্যে। এবং নেক্সট ডে তারেক রহমান কার সাথে মিটিং করে কি করে এটা কিন্তু এখন দূরবীনের মধ্যে পড়লো। মানে তারেক রহমানের প্রাইভেসি বললে না, প্রাইভেটলি উনি কার সাথে তো বসতে পারেন না, কিন্তু উনি প্রাইভেটলি, কিন্তু উনি যেহেতু রাষ্ট্রের প্রধান, প্রাইভেটলি কিন্তু কোনো বিতর্কিত ব্যক্তির সাথে বসতে পারেন না, কোনো রাজনৈতিক কিনা যে হত্যা মামলার আসামির সাথে উনি বসতে পারেন না, বা হত্যা মামলা প্রমাণিত হয়েছে যে দণ্ডপ্রাপ্ত আসামির সাথে উনি বসতে পারেন না। যেমন তারেক রহমানের সরকারের কিন্তু অনেকে কিন্তু এটার সাথে জড়িত হয়েছে। এই যে আপনার আরেক আমিনুল ইসলাম, কি বলে আপনার প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, তার বৈঠকে মানে মঞ্চের মধ্যে তার পাশে হলো যে মানুষের টাকা মেরে দিয়ে, যার 10 বছর না 5 বছর জেল হয়েছে, সে এই মঞ্চের মধ্যে বসা। কোথায়? বগুড়াতে। তাও বগুড়াতে সে 2 নম্বরে করছে, মানুষের টাকা মেরে নিয়ে আসছে। সে লোক কিন্তু আমিনুল ইসলামের সাথে। আরো একটা ঘটনা ঘটছে হইলো খুব সুন্দর, সিলেটে একজন মন্ত্রীর সাথে কিন্তু এই কিন্তু যে দণ্ডপ্রাপ্ত আসামিকে দেখা গেছে। 2টা ঘটনা কিন্তু অলরেডি ঘটছে। এখন যদি এইটাও যদি সত্যি শেষ পর্যন্ত, ব্লুমবার্গ তো না না জেনে রিপোর্ট করছে বিষয়টা এরকম না, ব্লুমবার্গ জেনে শুনেই করছে। তো তারেক রহমানের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, তার উপদেষ্টারা বা তার সাথে লোকেরা কি করছে, যে এই লোকটার সাথে কেন তারেক রহমান সাথে তারা এই লোকটাকে কেন তারেক রহমান পর্যন্ত পৌঁছে দিল, 2 নম্বর হলো এটা কি ইচ্ছাকৃত কিনা। আবার এমনও হতে পারে তারেক রহমান নিজেই মিটিংটা করেছেন। যদি এমন হয় তাহলে কিন্তু তারেক রহমান আসলেই কিন্তু ইন্টারন্যাশনাল ইমেজের সংকটে পড়তে যাচ্ছেন, মানে কি অলরেডি শুরু হয়েছে ওনার ইমেজ সংকট। এইটা এখন এক্সপান্ড করতে থাকবে। যখন হাওয়া ভবন নিয়ে কথাগুলি শুরু হয় তখন কিন্তু হাওয়া ভবনের ইমেজ সংকট ছিল না, কিন্তু এটা ধীরে 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 এটা একটা দানবে পরিণত হয়েছিল। যে হাওয়া ভবন মানে সবাই মনে করে বাবা ওইখানের মধ্যে ধুলাকণা বোধ টাকা খায়, মনে হইতো না যে সবাই যেই হাওয়া ভবনে যায় সেই মনে হয় বস্তা ভরে টাকা নিয়ে যায়, যেই হাওয়া ভবনে কাজ করে সেই মনে হয় বস্তা ভরে টাকা বাড়িতে না ব্যাংকে রাখে। ব্যাপারটা দাঁড়াইছিল এরকম না, ছোট্ট ঘটনা থেকে কিন্তু বড় বড় হয়ে গেল। আপনি ওনারে খাম্বা তারেক কেন বলে, কি কারণে বলে, কারণটা কি? কারণটা কিন্তু একটা ছোট ঘটনা থেকে কারণটা শুরু হয়েছে, যে উনি এমন কোম্পানিকে সাথে উনি কাজ করতেছিলেন, যে কোম্পানিটা যেখানে বিদ্যুৎ নেই ওখানে খাম্বা লাগাইতেছে, মানে কন্ট্রাক্ট নিয়ে খাম্বা মানে বিদ্যুৎ যাওয়ার কোনো সম্ভাবনা নাই আগামী 2 বছরে, হ্যাঁ না খাম্বা লাগায় বসে আছে। তো কি হলো, তার সাথে সম্পর্কের কারণে, বা তিনি হয়তো এর সাথে এই খাম্বা বানানোর ব্যাপারে ওনারও হয়তো কোনো খাম্বা ব্যবসা ওনার হয়তো ছিল, কিন্তু উনি তো নিশ্চয়ই এটাতে ইনভলভ ছিল না যে যেখানে বিদ্যুৎ নেই ওখানে খাম্বা লাগাইতে হবে। এটা তোকে বিশ্বাস মানে এখন যখন হয়ে যায়, ইমেজটা সেরকম হয়ে যায়, তখন ওই যে খাম্বা বলে যখন খালি জায়গায় খাম্বা লাগাই নিয়ে বসে আছে, দায়টা কিন্তু তার, কারণ সে হলো নজর প্রধানমন্ত্রীর পুত্র এবং ডিফ্যাক্টো রুলার বলা হইতো তখন তার নামে যখন কোনো কাজ হচ্ছে সেটা যখন মানুষের সামনে চলে আসবে যে আরে এই জায়গায় তো বিদ্যুৎই আসবে না, পল্লী বিদ্যুতের খবর নাই, এখানে এসে খাম্বা খাড়া দিছে, খালি খাম্বা খাড়া দিছে, তো খাম্বাটা কেন দিবে? বিদ্যুৎ যদি আসার কোনো সম্ভাবনা থাকে না, খাম্বা এই কারণে হয় আর কি। যেটা ওই যে বললাম হাওয়া ভবনের যে ইমেজটা হচ্ছে একই রকম, কিন্তু এটাও ঘটলো কিন্তু, যে এটা এখন শুরু। এখন উনি কিন্তু হয়তো অনেক ভালো লোকের সাথে করেন যে যাদের সামান্য দোষ আছে, এটাও কিন্তু এখন বলবে যে না উনি সব কারাপ্ট লোকের সাথে বসে। কারণ এটা ডেঞ্জারাস না, মানব পাচারকারীর সাথে আপনি বসছেন, এটা
আমি জানি না এই ইচ্ছাকৃত মনে হয় এই কোনো কোনো বেকুব এই ক্ষমতায় আছে রে ভাই, তিনি ক্ষমতা প্রধানমন্ত্রী চেয়ারে, তিনি কি এরকম আহাম্মকের মতো আচরণ করবেন তার সাথে মিটিং করতে মনে হয়? এবং সেটা যদি করেও কত গোপনে করার কথা। এইরকম পাবলিক প্লেসের মধ্যে উনি মিটিং করলেন, যেখানে আবার সেখানে আবার মালয়েশিয়ার যে মন্ত্রী কি মানে হিউম্যান রিসোর্সের মন্ত্রী, সেও আবার ওখানে আনশিডিউল মিটিংয়ে ওখানে ঢুকে পড়ছে। যাক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, আসলে কি জবাব যায় বাংলাদেশ থেকে। ব্লুমবার্গে নিশ্চয়ই ব্লুমবার্গের কাছে যাবে, এর কাছে যাবে। প্রতিবাদ তো একটা করতেই হবে, যেভাবে হোক এটা অস্বীকার করতে হবে। কিন্তু ব্লুমবার্গ জেনে শুনেই কিন্তু রিপোর্টটা করেছে। নিশ্চয়ই তারেক রহমানের বিরুদ্ধে আপনি নিশ্চয়ই ব্লুমবার্গের আগের রিপোর্টগুলি দেখেন। তারেক যখন দেশে ফেরত আসে তখন তারেক রহমান তার ভূয়সী প্রশংসা করে করছে যে এত বছর ধরে তিনি এক্সাইল থেকে দেশে ফিরে আসছেন, ক্ষমতার কাছাকাছি যাচ্ছেন, তাই না? এরকম তো করছে। সো আমার মনে হয় না যে মানে এটা খুব সহজ হবে, এই 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 গায়ের মধ্যে এই দাগটা যাওয়াটা খুব সহজ। আমাকে একটা মিনিট যদি সময় দেন, শিওর আপনি শিওর, একটু প্লিজ যদি প্লিজ আপনি প্লিজ যদি একটা মিনিট প্লিজ জাস্ট প্লিজ আমি প্লিজ আ- প্লিজ প্লিজ প্রিয় দর্শক, সাইফুল ভাই আসতে আমি কিছু কমেন্ট করি। তারপর সাইফুল ভাই যখন গোপন খবর বেরিয়ে আসছে তখন সরকারের উচিত জাতিকে একটি বিবৃতি দেওয়া উচিত। হ্যাঁ, এটা বলছিলাম, নিশ্চয়ই সরকার বিবৃতি দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ এর আগের আপনারা জানেন যে ইউনূস সরকারও যখন নানা আকাম কইরা আইছে, আকামের কথা উঠছে, তখন তারা বিবৃতি দিয়ে বলছে না এরকম হয় না, এরকম হয়েছে, এটা বলে না, এটা বলছে। অলরেডি সাইফুল ভাই চলে আসছেন, আমার আর বেশি ব্যাখ্যা দিতে হয়েছে না। আর না আমার আমার রান্না চলতেছে, তো আমি বুঝতে মানে পারছি, বুঝতে পারছি, ইয়েটা বুঝতে পারছি। চুলাটাকে একদম লোতে ওকে, দিয়ে আসছি আর কি। ওকে, সরি, বুঝতে আরেকবার পারছি। যাইতে হবে বন্ধ করার জন্য, হ্যাঁ, শিওর। যদি এর মধ্যে তবে শেষ না হয়। ব্লুমবার্গ তো আর এমনি এমনি কোনো রিপোর্ট করে না, কখনোই করছে না। আর ওনাকে নিয়ে যেহেতু আপনি বলছিলেন, এর আগে আমরা রিপোর্টটা দেখছিলাম, যখন তারেক রহমান আসলেন 25 ডিসেম্বর, তারপরে ব্লুমবার্গ বিরাট ভাবে তাকে উপস্থাপন করেছিল, অনেক প্রশংসা করে উপস্থাপন করেছিল তার প্রত্যাবর্তনটা। আহ সেই জায়গায় আসলে এখন তারেক রহমানের প্রধানমন্ত্রীর এই বৈঠকটা যদি অসতর্কতা অবশত হয়ে থাকে, সেটাও কিন্তু খবর হয়ে গেছে। হ্যাঁ, দিস ইজ এ ট্রাভেল। এটা হলো তার 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 সহকর্মীদের ত্রুটি, যার যার তারা যার উপদেষ্টা, যেসব উপদেষ্টা ছিল, উপদেষ্টাদের ত্রুটি, কর্মকর্তাদের ত্রুটি, যারা তার ভিজিটে ছিল। এখন উনি একটা ভিজিটে যাবেন, সেখানে তো অবশ্যই ওনার আত্মীয়র সাথে উনি দেখা করতে ওনার আত্মীয় দেখা করতে আসলে আসবে না, কিন্তু ওনার আত্মীয় যদি ফাঁসির মামলার আসামি হয়, সে আত্মীয়ের সাথে কি উনি দেখা করতে পারবেন প্রকাশ্যে? পারবেন না তো। দ্যাটস সুযোগ এ নেই। সিম্পল থিং। উনি রাষ্ট্রের এক নম্বর, এটা তো অসম্ভব কিছু না। কিন্তু ঘটনা হলো উনি দেখা করছেন, এটা প্রকাশ্যে দেখা করাটা আমার ধারণা, আমি যেটা প্রিজিউম করি সেটা হলো মানে তারেক রহমান জানতেন না যারা ঘটিয়েছে তারা কিছুর বিনিময়ে ঘটিয়েছে। আমার ধারণা, বিশ্বাস করেন, আমি এটা বিশ্বাস করতে চাই আর কি, আমি ভেতর থেকে এটা বিশ্বাস করতে চাই। তারেক রহমান জেনে শুনে, ভাই প্রাইম মিনিস্টারের চেয়ারে বসে আছি, আমার তো এখন টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই, টাকা পয়সা অন্য কেউ চিন্তা করুক। আমি চিন্তা করলাম আমার প্রাইম মিনিস্টারশিপ শেষ হওয়ার পর, ভাই প্রাইম মিনিস্টার পদে বসে রয়েছে, আমার টাকার জন্য চিন্তা করার কোনো বিষয় আছে? চিন্তা করার তো কোনো কারণ নেই, মানে কোনো কারণ আছে কিনা আমি জানি না। কোনো এটা কারণ নেই। এটা ইউনুসের মতো খেকো, যেটা হলো ওই টাকা খেকো, এটা হলো নেশার মতো হয়ে গেছে। ও হলো রক্ত খাওয়া, যেরকম একটা নেশা হয় না, রক্ত খাওয়া। ইউনুসের মতো এরকম না তো। ইউনুস যেরকম আইসাই প্রথম তার টাকা টুকা টাকা টুকা সব টাকা টাকা টাকা, প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগ, এটা তো তারেক রহমানের মধ্যে হওয়ার কথা না। ইউনুসের মধ্যে রক্তের মধ্যে, ইউনুসের মধ্যে এই রক্তচোষা হিসাবে সে জীবনের প্রথম থেকে তৈরি হয়েছে, যে রক্ত চুষা খাবে, পাবলিকের রক্ত মানে দরিদ্র লোকের রক্ত চুষা খাবে, এই ধান্দা করে সে আসছে। এখন সে বাংলাদেশের মানুষের রক্ত চুষা খেয়ে চলে গেছে। তো তারেক রহমান এটা কেন করতে যাবে? আমি কেন জানি মনে হয়, আমি এটা বিশ্বাস করতে চাই যে এটা তারেক রহমান, এটা যে কোনো ত্রুটির কারণে এই ঘটনাটা ঘটে গেছে।